আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের সার্জারি ফাইনাল প্রো ভাইভা প্রিপারেশনের ভিডিওতে। আজকে আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অবস্ট্রাকটিভ জন্ডিস সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের লং কেসে প্রতিদিনই একাধিক পরীক্ষার্থীকে ফেস করতে হয়। এটা কোলেডোকোলিথিয়াসিস অথবা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস কিংবা পেরিয়াম্পুলারি কার্সিনোমা হিসেবে থাকতে পারে। লং কেসের পাশাপাশি এটা ভাইভাতে ধরা হয় এবং রিটেনেও আসে। তার মানে সার্জারি পরীক্ষা দিতে গেলে আমাদের কোনোভাবেই এই টপিকটা স্কিপ করে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এই টপিক থেকে প্রিভিয়াস 2 ইয়ার্সে আমাদের সিনিয়রদেরকে যে প্রশ্নগুলো ধরা হয়েছে তার মধ্যে প্রায় 70+ প্রশ্ন আমার কাছে আছে, যেগুলো আজকে আমরা সলভ করব। তো এগুলোকে আমরা একটা দুইটা করে সলভ না করে আমরা এই টোটাল টপিকটাকে 6টা সেগমেন্টে ভাগ করেছি। প্রত্যেকটা সেগমেন্টের থিওরি আলোচনা করার পর তুমি নিজেই এই আনসারগুলো দিতে পারবা এবং আমিও বলে দিব। ফার্স্ট সেগমেন্টে আমরা কিছু বেসিক থিওরি নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা সবাই জানি, তারপরেও একটু রিক্যাপিচুলেট করছি। গলব্লাডারের ভিতরে স্টোন থাকলে সেটাকে আমরা বলি কোলেলিথিয়াসিস, সিবিডিতে স্টোন থাকলে আমরা বলি কোলেডোকোলিথিয়াসিস। গলব্লাডারের ইনফ্লামেশনকে বলি কোলেসিস্টাইটিস, সিবিডির ইনফ্লামেশনকে আমরা বলি কোলানজাইটিস। গলব্লাডারের কার্সিনোমাকে বলি কার্সিনোমা গলব্লাডার, সিবিডিতে কার্সিনোমা থাকলে আমরা বলি কোলানজিও কার্সিনোমা। তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিবিডির আপার পার্টে, যেটা আমরা গ্রিনিশ পোর্শন দেখতে পাচ্ছি, সেখানে যদি কোনো কার্সিনোমা থাকে সেটাকে আমরা বলি ক্লাটস্কিন টিউমার। আমরা যেহেতু জন্ডিস পড়তে আসছি, আমরা জানি যে বিলিয়ারি চ্যানেলে যখন কোনো অবস্ট্রাকশন থাকবে তখন প্রক্সিমাল পোর্শন থেকে বাইলটা আর ডিস্টালি যেতে পারবে না, অর্থাৎ অবস্ট্রাকশন হয়ে গেলে তখন বাইল যেতে পারবে না, এবং বাইল না গেলে পেশেন্টের কি হবে, জন্ডিস হবে, ঠিক না? তো এই জন্ডিসটাকে আমরা কি বলি, অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এই জন্ডিসকে মানে যে কোনো জন্ডিসকে আমরা ফার্স্টে 3টা ভাগে ভাগ করতে পারি, প্রি হ্যাপাটিক, হ্যাপাটিক এবং পোস্ট হ্যাপাটিক। আমরা কোনটা নিয়ে কনসার্ন, পোস্ট হ্যাপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে। এটাকে সার্জিক্যাল জন্ডিস বলা হয়, যেটা আমরা বললাম যে বিলিয়ারি চ্যানেলে কোনো অবস্ট্রাকশন থাকলে। তো এখানে ওভারঅল জন্ডিসের কিছু কজ দেখানো আছে, যেগুলো আমরা পরীক্ষায় বলতে পারি। খুব ইজি ইজি কজ আমি লেখার চেষ্টা করেছি। এর মধ্যে আমি শুধু অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে কথা বলবো, ইন্টারহ্যাপাটিকও বলবো না। এক্সট্রা হ্যাপাটিকে আমরা একটু বলি যে লুমেনের 2টা কজ আছে, স্টোন ইন দ্য সিভিডি অর্থাৎ কোলেডোকোলিথিয়াসিস এবং অ্যাশকারিস ইমপ্যাকশন। ওয়ালে কি হতে পারে, বিলিয়ারি স্ট্রিকচার এবং কোলাঞ্জিওকার্সিনোমা, আর আউটসাইড দ্য ওয়াল কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এবং পেরিয়াম্পুলারি কার্সিনোমা। এগুলো কমন কজ যদি আমরা পরীক্ষায় বলি তাহলেই হবে। এবং তার মধ্যে আমরা 3টা জিনিস নিয়ে বেশি কনসার্ন, যেমন কোলেডোকোলিথিয়াসিস, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এবং পেরিয়াম্পুলারি কার্সিনোমা। এই 3টাই তো আমাদেরকে পরীক্ষায় দেয়া থাকবে, ঠিক না? এই 3টাতেই আমাদের বিলিয়ারি অবস্ট্রাকশন হবে, যার জন্য জন্ডিস হবে। তো আমরা কজগুলা বলে ফেললাম। এখন এই 3টাতে 3 ধরনের প্যাটার্ন অফ জন্ডিস কিন্তু আমরা দেখতে পাই। যেমন কোলেডোকোলিথিয়াসিসে ইন্টারমিটেন্ট প্যাটার্ন অফ জন্ডিস দেখতে পাই। কেন? কারণ কোনো এক জায়গাতে স্টোন ইনফেকশন থাকলে তার প্রক্সিমালি বাইল জমা হয়ে সেই জায়গাটা ডিস্টেন্ডেড হয়ে যাবে এবং প্রেশার কিছুটা কমে যাওয়ার চান্স থাকে। তখন স্টোন কিছুটা উপরে ওঠার সুযোগ পায়, এবং যখন প্রেশার প্রক্সিমালি কমে যাবে, স্টোন কিছুটা উপরের দিকে উঠবে, তখন কিন্তু বাইল আবার নিচের দিকে ফ্লো করতে পারে। তখন কিন্তু আবার কিছু সময়ের জন্য জন্ডিসটা রিলিফ হয়ে যায় এবং বেস লাইনের নিচে চলে যায়। তখন আমরা সেটাকে বলি ইন্টারমিটেন্ট জন্ডিস। আর যখন আমরা পেরিয়াম্পুলারি কার্সিনোমার কথা বলবো, পেরিয়াম্পুলারি কার্সিনোমা মানে হলো অ্যাম্পুলার 1 সেন্টিমিটার চারপাশে যেই কার্সিনোমা, সেটাকে আমরা বলি পেরিয়াম্পুলারি কার্সিনোমা। তো পেরিয়াম্পুলারি কার্সিনোমা কিন্তু 4টা স্ট্রাকচারের কথা আমরা মনে রাখবো। অ্যাম্পুলার চারপাশে কার্সিনোমা হতে পারে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো ডিস্টাল সিবিডিতে কার্সিনোমা থাকতে পারে। আর থার্ড কথা হলো প্যানক্রিয়াসের যে প্রক্সিমাল পোর্শন বা প্যানক্রিয়াটিক ডাক্টের প্রক্সিমাল পোর্শন, সেখানে কার্সিনোমা হতে পারে। আর 4 নম্বর হলো ডিওডানামের যেখানে অ্যাম্পুলাটা ওপেন করে সেখানে কার্সিনোমা হতে পারে। এই 4 জায়গায় যদি কার্সিনোমা হয় 1 সেন্টিমিটার ভেতরে, এটাকে আমরা বলি পেরিয়াম্পুলারি কার্সিনোমা। তো এটা যেহেতু অ্যাম্পুলার কাছাকাছি আছে, এখানে কি হয়, টিউমারে আমরা জানি সেন্ট্রাল নেক্রোসিস হয়, ইস্কেমিয়া হয়ে সেন্ট্রাল পোর্শনে নেক্রোসিস হবে, এবং সেই নেক্রোটিক পোর্শনটা স্লাফিং আউট হওয়ার সুযোগ পায়, যেহেতু এটা অ্যাম্পুলার কাছাকাছি আছে। তো এটা যখন স্লাফিং আউট হয়ে যাবে তখন কিন্তু বাইলটা ঠিকঠাক মতো ফ্লো করতে পারবে এবং তার জন্ডিসটা কিছুটা কম থাকবে। তো এটাকে আমরা বলি ফ্লাকচুয়েটিং জন্ডিস, অর্থাৎ তার বেজ লাইনের নিচে নামবে না, জাস্ট কিছুটা, যখন সেন্ট্রাল নেক্রোসিস হয়ে কিছুটা স্লাফিং আউট হয়ে যাবে তখন কিছুটা বাইল ফ্লো করতে পারবে এবং তার লেভেল কিছুটা নিচে নামবে, তবে সেটা বেজ লাইনের নিচে নামবে না, অর্থাৎ বাড়বে কমবে, কিন্তু কখনোই সম্পূর্ণ ভালো হবে না। যেটা আমরা ইন্টারমিটেন্টে দেখি যে সে সম্পূর্ণ ভালো হয়ে যায় আবার জন্ডিস হয়, এইভাবে হতে থাকে। কিন্তু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে এটা যখন কিছুটা দূরে থাকবে তখন তো আর সেটাকে আমরা পেরিয়াম্পুলারি বলবো না, ঠিক না? হেড অফ দ্য প্যানক্রিয়াস যদি এখানে কার্সিনোমা হয়, কিছুটা দূরে যদি কার্সিনোমা হয়, তখন তো সে আর অ্যাম্পুলার আশপাশে থাকবে না, তখন তো সে আর স্লাফিং আউট হয়ে চলে যাওয়ার সুযোগ পাবে না, তখন সে কন্টিনিউয়াসলি বাইলকে চাপ দিতে থাকবে। যত বড় হবে তত বেশি অবস্ট্রাকশন ক্রিয়েট করবে এবং জন্ডিসটা কমার কোনো সুযোগ থাকবে না, সেটা প্রোগ্রেসিভলি বাড়তেই থাকবে। তো এই জন্য কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে আমরা কিন্তু প্রোগ্রেসিভ জন্ডিস পেয়ে থাকি। তাহলে কোনটাতে কোন প্যাটার্ন অফ জন্ডিস আমরা পাই সেটা এখানে বলে ফেললাম।
আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে পেইনফুল নাকি পেইনলেস। আমরা জানি যে কোলেডোকোলিথিয়াসিসের ক্ষেত্রে আমরা একটা ট্রায়াড পেয়ে থাকি, যেটাকে আমরা বলি 4 কোর্স ট্রায়াড। এখানে আমরা পেইন পাবো, ফিভার পাবো এবং জন্ডিস পাবো। তাহলে পেইনফুল জন্ডিস আমরা কিসে পাবো? কোলেডোকোলিথিয়াসিস অর্থাৎ বিনাইন কেসে। আমরা কোলেডোকোলিথিয়াসিসকে বলি বিনাইন অবস্ট্রাকটিভ জন্ডিস। আর ম্যালিগনেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিস কোনটাকে বলি? কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এবং পিরিয়াম্পুলারি কার্সিনোমা। ওগুলাতে আমরা পাবো পেইনলেস জন্ডিস, অর্থাৎ ম্যালিগনেন্ট কজ হলে পেইনলেস পাবো এবং বিনাইন কজ হলে আমরা কিন্তু পেইনফুল জন্ডিস পেয়ে থাকি। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে উইথ পালপেবল গল ব্লাডার অর উইদাউট পালপেবল গল ব্লাডার। এটা রিলেটেড একটা কর্ভোশিয়াল ল আছে, যেটা আমরা এক্সামিনেশন পড়ার সময় পড়বো। তাহলে এই বেসিক থেকে আমাদের কি কি প্রশ্ন ধরা হয়েছে সেটা আমরা দেখে ফেলি। যে সিবিডিতে স্টোন থাকলে কি বলি, কোলেডোকোলিথিয়াসিস কি, কোলানজাইটিস কি, এগুলো সব আমরা পড়ে ফেলেছি। কমন বাইল ডাক্টের আপার এন্ডে কার্সিনোমা হলে এটাকে কি বলে? ক্লাটস্কিন টিউমার বলে, আমরা বলে ফেলেছি। টাইপ অফ জন্ডিস, এক্সাম্পল, কোনটার ক্ষেত্রে কি হয়, সবকিছু বলে ফেলেছি। এবং এই ক্ষেত্রে আমরা যে অবস্ট্রাকটিভ জন্ডিস পাবো, কোলেডোকোলিথিয়াসিসের ক্ষেত্রে তার প্যাটার্ন কিরকম হবে, কোনটার ক্ষেত্রে প্যাটার্ন কিরকম হবে, সেগুলো আমরা বলে ফেলেছি। তাহলে ইন্টারমিটেন্ট জন্ডিস কিন্তু আমরা কোলেডোকোলিথিয়াসিস এবং তার পাশাপাশি অ্যাশকারিস ইনফেকশনের ক্ষেত্রেও পেয়ে থাকি। কিভাবে হয় সেটা আমরা আগেই বলেছি। অবস্ট্রাকটিভ জন্ডিসের 6টা এক্সট্রা হেপাটিক কজ পড়েছে এবং ইন্টারহেপাটিক কজগুলো এখানে লেখা ছিল। কোনটাতে কি প্যাটার্ন হয়, পেইনফুল কিসে হয়, পেইনলেস কিসে হয়, এগুলো সব আমরা বলেছি। অবস্ট্রাকটিভের আরেক নাম সার্জিক্যাল জন্ডিস, এটার কজ এবং কোনটাতে কোন নেচার থাকে, কোথায় ফ্লাকচুয়েটিং, কোথায় ইন্টারমিটেন্ট, এগুলো কিভাবে ডিফারেন্সিয়েট করব, এগুলো কিন্তু আমরা বলে ফেলেছি। সেকেন্ড সেগমেন্টে আমরা প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ হিস্ট্রি এবং এক্সামিনেশন। আমাদের সার্জারি লং কেস কোর্সে কিন্তু এগুলো ডিটেলস আলোচনা করা আছে সবকিছু সম্পর্কে। তারপরে আমরা জাস্ট প্রশ্নে যেগুলো ধরা হয়েছে সেগুলো একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করছি। তো আমরা জানি যে কোলেডোকোলিথিয়াসিসের পেশেন্টের 4 কোর্স ট্রায়াড থাকে, অর্থাৎ পেইন, ফিভার এবং জন্ডিস থাকে। তো পেশেন্টের মুখ থেকে আমরা যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিসের কেস প্রেজেন্ট করছি, আমরা কিন্তু অন্যান্য জিনিসের চাইতে জন্ডিসটার উপরে বেশি ফোকাস করতে পারলে ভালো হয়। পেশেন্টের মুখ থেকে যদি জন্ডিসটা বের করতে পারি, সে তো আর জন্ডিস বলতে পারবে না, সে বলবে চোখ হলুদ হয়ে গেছে, প্রস্রাব হলুদ হয়ে গেছে। এগুলো যদি আমি তার মুখ থেকে বের করতে পারি, তাহলে আমাদের লিখার মতো অনেক কিছু থাকবে এবং আমরা কেসটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। তো এরকম যখন বের করতে পারবো, তখন আমরা জন্ডিসের হিস্ট্রি নিব 4-3-2 প্যাটার্নে। প্রথমে 4টা প্রশ্ন করব যে আপনার কি সমস্যা। সে বলবে আমার চোখ হলুদ হয়ে গেছে, প্রস্রাব হলুদ হয়ে গেছে। এটা কবে থেকে এবং কিভাবে শুরু হয়েছে, অর্থাৎ অনসেট, এবং প্যাটার্নটা জিজ্ঞাসা করবো। এটা কি আস্তে আস্তে বাড়ছে, নাকি কখনো ভালো থাকে কখনো আবার হয় এরকম, নাকি সব সময় থাকে, একটু বাড়ে একটু কমে এরকম, অর্থাৎ প্রোগ্রেসিভ নাকি ইন্টারমিটেন্ট নাকি ফ্লাকচুয়েটিং, এটা অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। তাহলে 4টা প্রশ্ন আমরা করে ফেললাম। এরপর আমরা তিনটা স্টেপে প্রশ্ন করব। এটা কি অবস্ট্রাকটিভ বা পোস্ট হ্যাপাটিক, নাকি হ্যাপাটিক নাকি প্রি হ্যাপাটিক, এটা জানার জন্য আমরা 3 ধাপে প্রশ্ন করব। অবস্ট্রাকটিভ কিনা জানার জন্য আমরা জিজ্ঞাসা করব তার কি ডার্ক ইউরিন বা পেল স্টুল আছে কিনা। এটা কেন হয় ডার্ক ইউরিন বা পেল স্টুল? আমরা জানি যে কনজুগেটেড বিলিরুবিন লিভারে কনজুগেশনের পরে সেটা বাইল ডাক্ট দিয়ে ইন্টেস্টাইনে আসে। ইন্টেস্টাইনে আসার পরে ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়ার অ্যাকশনে এটা ইউরোবিলিনোজেনে কনভার্ট হয়, তারপরে স্টার্কোবিলিনোজেনে কনভার্ট হয় এবং স্টার্কোবিলিন হিসেবে স্টুল দিয়ে বের হয়ে যায়, যেটা স্টুলের একটা ক্যারেক্টারিস্টিক্স ইয়েলোইশ কালার দেয়। তো এখন যেহেতু বাইলটা আসতেই পারছে না, ইউরোবিলিনোজেনও হবে না, স্টার্কোবিলিনোজেনও হবে না, স্টার্কোবিলিনও হবে না, স্টুলের ইয়েলোইশ কালারটাও থাকবে না, ফলে স্টুল কিরকম হয়ে যাবে? পেল হয়ে যাবে। এখন এই যে কনজুগেটেড বিলিরুবিন আসতে পারলো না, এটা কিন্তু ব্যাক ফ্লো করে সার্কুলেশনে চলে যাবে। এখন ব্লাড থেকে আলটিমেটলি কিডনিতে যাবে, কিডনিতে যে ইউরিন দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ বিলিরুবিন ইউরিয়া হবে। এই যে ইউরিন দিয়ে বিলিরুবিন বের হচ্ছে, এটার জন্য আমাদের ইউরিনটা কি হয়ে যাবে? ডার্ক হয়ে যাবে। তাহলে ডার্ক ইউরিন কেন হয়, পেল স্টুল কেন হয়, সেটা আমরা বললাম। আর কিউটিনিয়াস নার্ভ এন্ডিং এ বাইল সল্ট ডিপোজিশনের কারণে আমাদের ইচিং হবে, এই জন্য আমরা জায়গায় জায়গায় কিন্তু স্ক্র্যাচ মার্কও পেতে পারি। তো আমরা জিজ্ঞাসা করবো আপনার চুলকানি আছে কিনা। এরপরে ব্লিডিং ম্যানিফেস্টেশনস আমরা পেতে পারি, কারণ এই পেশেন্টে কিন্তু বাইল যেহেতু যাচ্ছে না, বাইলের উপরেই কিন্তু আমাদের ফ্যাটের অ্যাবজর্পশন ডিপেন্ড করে। তো ফ্যাট যদি অ্যাবজর্পশন না হয়, ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, ই, কে, সেগুলো অ্যাবজর্পশন হবে না। আর ভিটামিন কে অ্যাবজর্পশন যদি না হয়, তাহলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টর আছে সেগুলোও কিন্তু অ্যাক্টিভেশন হতে পারবে না। তো ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর যদি অ্যাক্টিভেশন না হতে পারে, তখন কিন্তু আমাদের জায়গায় জায়গায় ব্লিডিং ম্যানিফেস্টেশন দেখা যাবে। পিটিচি, পারপুরা, গাম ব্লিডিং, হেমাটেমেসিস, ম্যালেনা, এগুলো দেখা যাবে। ম্যালেনা জিনিসটা কিন্তু স্পেশাল আরো আরেকটা কারণে, সেটা হলো আমরা বলেছিলাম যে আমাদের ফ্লাকচুয়েটিং জন্ডিস কিসে দেখা যায়? পিরিয়াম্পুলারি কার্সিনোমাতে। তো এখানে যখন পিরিয়াম্পুলারি কার্সিনোমাতে টিউমার নেক্রোসিসের কারণে স্লাফিং আউট হবে, সেই স্লাফিং আউটের সাথে নিশ্চয়ই অনেক ব্লাড ভেসেল টেসেলও বের হবে, অনেক ব্লাডও বের হবে। তো এটা যেহেতু একটা আপার জিআই ব্লিডিং, এই জন্য কিন্তু আমরা ম্যালেনা পাবো। তাহলে আমাদের পিরিয়াম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রে ম্যালেনা আছে নাকি নাই, এই জিনিসটা মেনশন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্লিডিং ম্যানিফেস্টেশনের কজ ছাড়াও অন্য আরেকটা কারণে আমরা বললাম যেটা কেন গুরুত্বপূর্ণ। তাহলে এই টোটাল হিস্ট্রি আমরা নিব অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য। তাহলে আমরা যখন প্রভিশনাল ডায়াগনোসিস বলবো, যখন বলবে যে কেন এটা অবস্ট্রাকটিভ জন্ডিস, তখন কিন্তু আমরা সেম ফিচারগুলাই ওইখানে মেনশন করতে পারবো।
এরপরে এটা হ্যাপাটিক কিনা এটা জাস্ট নেগেটিভ হিসেবে আমরা বলে দিব যে তার কোনো কন্ট্যাক্ট উইথ জন্ডিস পেশেন্ট নাই, সুয়েলিং নাই, এবং প্রি হ্যাপাটিকের জন্য ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি নাই, ফ্যামিলি হিস্ট্রি অফ কনসাংগুইনাস ম্যারেজ নাই। এখন একটা বয়স্ক মানুষের এসব নিশ্চয়ই জিজ্ঞাসা করা লাগবে না, যেহেতু সে থ্যালাসেমিয়ার পেশেন্ট হওয়ার কোনো চান্স নেই। ইয়াং এজ হলে আমরা এই জিনিসগুলো জিজ্ঞাসা করতে পারি। এরপরে আমরা বলেছি 4-3-2 প্যাটার্নে, তাহলে আরো দুইটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করা লাগবে, তার ফিভার এবং পেইন আছে কিনা। বিনাইন কেসে অর্থাৎ কোলেডোকোলিথিয়াসিসে কিন্তু চারকোট স্ট্রায়াড থাকে, অর্থাৎ ফিভার থাকে এবং পেইন থাকে। যদি থাকে তাহলে এগুলো তো আবার ইলাবোরেশন করা লাগবে, না থাকলে নাই। আর ক্যান্সারের ক্ষেত্রে আমরা অ্যানোরেক্সিয়া, ওয়েট লস আছে কিনা এটা জিজ্ঞাসা করবো। তাহলে জন্ডিসের সাথে আমরা 4-3-2 প্যাটার্নে ওভারঅল জন্ডিসটাকে কিন্তু ইলাবোরেট করলাম। তাহলে আমরা বলেছি জন্ডিসের সাথে পেইন এবং ফিভার থাকবে, তাহলে পেইনটাকে সক্রেটিস দিয়ে আমরা ইলাবোরেট করবো। আপার অ্যাবডোমিনাল ইনসিডিয়াস অনসেটের একটা পেইন, যেটা কোলিক ইন নেচার, রাইট শোল্ডার ওর ব্যাকে রেডিয়েট করতে পারে এবং অ্যাসোসিয়েটেড থাকে ফিভার এবং ভমিটিং। এখানে ভমিটিং অকেশনালি থাকতে পারে, এটা এত বেশি মানে সিগনিফিকেন্স দেওয়ার কোনো কিছু নাই। আমরা যেরকম কার্সিনোমা স্টোমাকে 13টা পয়েন্ট দিয়ে এটাকে ইলাবোরেট করতাম, এখানে এত বেশি বলার আসলে দরকার নাই, জাস্ট বলবো যে অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং। কোনো পিরিয়ডিসিটি থাকবে না পিইউডির মতো, এক্সাজারবেটেড বাই ফ্যাটি মিল এবং রিলিভ বাই মেডিকেশন অর অ্যানালজেসিস, অর্থাৎ ওষুধ খেলে কিন্তু এটা ভালো হয়ে যাবে। প্যানক্রিয়াটাইটিস ওষুধ খেলেও ভালো হয় না, এবং এটা কিন্তু পিপিআই খেলে আবার ভালো হবে না, অর্থাৎ এটা পিইউডি না, এবং লিনিং ফরওয়ার্ডেও এটা ভালো হবে না, অর্থাৎ এটা প্যানক্রিয়াটাইটিস না। আর ফিভারের ক্ষেত্রে আমরা যেগুলো কমনলি জিজ্ঞাসা করি, এটা কবে থেকে মেপেছিলেন কিনা, হাইয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার কত, কিভাবে শুরু হয় কিভাবে ছাড়ে, এবং এটার প্যাটার্নটা কিরকম, কন্টিনিউয়েট প্যাটার্ন নাকি রিল্যাপসিং প্যাটার্ন, কিরকম প্যাটার্ন, কিংবা অ্যাসোসিয়েটেড উইথ চিলস এন্ড রাইগর বা নাইট সুয়েট কিনা, অর্থাৎ ফিভারে নর্মালি আমরা যেগুলো জিজ্ঞাসা করি সেগুলো জিজ্ঞাসা করে ফেলবো। এরপরে এতক্ষণ পর্যন্ত যা বললাম এগুলো কিন্তু কোলেডোকোলিথিয়াসিসের জন্য, অর্থাৎ পেইন, ফিভার, জন্ডিস। ম্যালিগনেন্সিতে জন্ডিসটা বলবো, তবে পেইন থাকার কথা না, ফিভার থাকতেও পারে, নাও থাকতে পারে, সাধারণত থাকে না। তো এরপরে ম্যালিগনেন্সির জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ওয়েট লস আছে কিনা। ওয়েট লস যদি সে বলে তাহলে আমরা চিন্তা করব কিভাবে সে বুঝতে পেরেছে, সে কি মেপেছে নাকি কাপড় চোপড় ঢিলা হয়ে গেছে, অর্থাৎ এভিডেন্ট বাই লুজেনিং অফ ক্লথস, নাকি আমরা জিজ্ঞাসা করবো যে 16 আনার মধ্যে কয় আনা কমেছে, সেটার মধ্যে সে বলতে পারে। অথবা সে যদি মেপে থাকে তাহলে আমাকে বলবে যে কত কেজি কমেছে। সিগনিফিকেন্ট ওয়েট লস আমরা বলবো যে 6 মাসে যদি 10% অফ দ্য ওয়েট কমে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা সিগনিফিকেন্ট ওয়েট লস চিন্তা করতে পারি। আর মেটাস্টেটিক ফিচার আছে কিনা, যেমন চেস্ট পেইন, কাফ, হেমোপটাইসিস, বোন পেইন, হেমাটেমেসিস, যেটা মেটাস্টেটিক ফিচার কোথায় থাকবে, ম্যালিগনেন্সির ক্ষেত্রে থাকবে। এগুলো আছে কিনা জিজ্ঞাসা করার পরে আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল ডায়াবেটিস, হাইপারটেনশন এবং বায়াল ব্লাডারের হিস্ট্রি নিয়ে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসটাকে কমপ্লিট করে ফেলবো। পাস্ট হিস্ট্রিতে মেডিকেল হিস্ট্রির মধ্যে ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। এছাড়া সিমিলার কোনো ডিজিজ বা লিভার কিডনি ডিজিজ, অটোইমিউন ডিজিজ এগুলো আছে কিনা, কোনো রিলেটেড সার্জারি বা হসপিটালাইজেশন আছে কিনা, ছোটবেলায় সার্কামসিশন হয়েছে কিনা, এসব জিজ্ঞাসা করার দরকার নাই। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে ফ্যামিলি হিস্ট্রি অফ কনসাংগুইনাস ম্যারেজ, সিমিলার হিস্ট্রি, ক্রনিক ডিজিজ এগুলা আমরা জিজ্ঞাসা করবো। এবং ড্রাগ হিস্ট্রির মধ্যে অ্যান্টিটিবি ড্রাগ যেমন রিফাম্পিসিন, এটা হ্যাপাটাইটিস করে জন্ডিস করতে পারে। ওসিপি হ্যাপাটাইটিস করে জন্ডিস করতে পারে, অথবা দেখা যাচ্ছে তার যদি জন্ডিস থাকে, হ্যাপাটাইটিস যদি থাকে বা অবস্ট্রাকটিভ জন্ডিস যদি থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় ওসিপি ট্রিটমেন্ট ফেইলার হতে পারে। তো এটা জানাটা ইম্পর্টেন্ট। তারপরে অ্যান্টিহেলমিনথিক খায় কিনা, অ্যান্টিহেলমিনথিক ঠিকঠাক ডোজে যদি সে না খেয়ে থাকে, সেই ক্ষেত্রে তার কি হতে পারে, অ্যাশকারিয়াসিস হতে পারে, বিলিয়ারি অ্যাশকারিয়াসিস। আদার কোনো ড্রাগ সে খায় কিনা এগুলো আমরা মেনশন করে ফেলবো। কোনো ড্রাগে অ্যালার্জি আছে কিনা, আমি এখানে জাস্ট যেগুলো রিলেটেড সেগুলো বলছি, আর অ্যাজ ইউজুয়াল যেগুলো জিজ্ঞাসা করা লাগবে সেগুলো তো করবোই। পার্সোনাল হিস্ট্রিতে আমরা হ্যাপাটিক জন্ডিসের জন্য যেগুলো জিজ্ঞাসা করি মেডিসিনে, অ্যালকোহলের হিস্ট্রি আছে কিনা, ব্লাড ট্রান্সফিউশন, আইভি ড্রাগ অ্যাবিউজ কিংবা এক্সট্রাম্যারিটাল সেক্সুয়াল এক্সপোজার আছে কিনা, এগুলো আমরা জিজ্ঞাসা করবো। আর ইমিউনাইজেশনের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট, হ্যাপাটাইটিস এবং টিটি ভ্যাকসিন সে নিয়েছে কিনা। তাহলে দেখো এখান থেকে আমরা পুরো কেসটা বললাম, সেলিন ফিচার বলতে পারবো। কোলেডোকোলিথিয়াসিসে আমাদের পেইন, ফিভার, জন্ডিস নিয়ে আসে, এটাকে আমরা বলি চারকোট স্ট্রায়াড। এবং জন্ডিসটা যে অবস্ট্রাকটিভ এটা কিভাবে বুঝবো আমরা, ডার্ক ইউরিন, পেল স্টুল, ইচিং ছাড়াও আমাদের কি থাকবে, ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকবে। ম্যালেনা কিভাবে হয় আমরা বলেছি, ইউরিনের কালার কেমন হয়, স্টুলের কালার কেমন হয় এবং কেন হয় সেটা বলেছি। এবং অবস্ট্রাকটিভ কেন বললাম, কোথায় অবস্ট্রাকশন, বিলিয়ারি ট্র্যাক্টে অবস্ট্রাকশন। কি অবস্ট্রাকশন হয়, বাইল অবস্ট্রাকশন হয়। বাইল বের হতে না পারলে কি হবে, আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের যে ফিচার সেগুলো বলতে পারবো। এবং কেন অবস্ট্রাকটিভ বলছি, কেন জন্ডিস বলছি, জন্ডিস তো বলছি আমি একটা তো এক্সামিনেশন করে পেয়েছি, তার পাশাপাশি আমি পেশেন্ট আমাকে বলেছে যে তার চোখ এবং প্রস্রাব হলুদ হয়ে গেছে। আর এখানে বিনাইন এবং ম্যালিগনেন্ট কজ আলাদা করে জানার বেনিফিটটা কি, আমরা এর ভিত্তিতেই তো পরবর্তীতে ট্রিটমেন্ট দিব, ঠিক না। ট্রিটমেন্ট বিনাইন কেসে যেরকম হবে, ম্যালিগনেন্ট কেসে তো আর সেম হবে না। তো এই জন্য আমাদের এটা জানার অবশ্যই গুরুত্ব আছে। এই বিনাইন এবং ম্যালিগনেন্ট কিভাবে আলাদা করব এটা আমরা ডায়াগনোসিস বলার সময় বলবো। এরপর আমরা এক্সামিনেশন করব। জেনারেল এক্সামিনেশনে পেশেন্টের অ্যাপিয়ারেন্স ইকটেরিক থাকবে যেহেতু সে জন্ডিসড পেশেন্ট, অথবা ইল লুকিং বলতে পারি। ম্যালিগনেন্সির ক্ষেত্রে পেশেন্ট ক্যাকেকটিক থাকবে এবং অ্যানিমিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে এটা বোঝাটা টাফ যে সে অ্যানিমিক কিনা, কারণ সে তো অলরেডি জন্ডিস হয়ে গেছে।
এটার মধ্যে মাস্ট হয়ে যেতে পারে, এই জন্য এটা ভালো করে দেখতে হবে। পেশেন্টের জন্ডিস থাকবে এবং ব্লিডিং ম্যানিফেস্টেশন হিসেবে পেটিচি, পারপোরা এগুলো থাকতে পারে। বেশি ব্লিডিং হলে পেশেন্ট শকে চলে যেতে পারে, এই জন্য পালস, বিপি, টেম্পারেচার এগুলো দেখতে হবে। সবই যে থাকবে এই পেশেন্টে সেটা আমি বলছি না, আমরা এই পয়েন্টগুলোকে জাস্ট মেনশন করব বা বেশি বেশি হাইলাইট করব। লিম্ফ নোড দেখবো, ইডিমা আছে কিনা দেখবো, এবং ডিহাইড্রেশন আছে কিনা, যেহেতু পেশেন্টের ভমিটিং থাকে। ইচিং এর জন্য স্ক্র্যাচ মার্ক থাকতে পারে কিংবা শাইনি নেলস থাকতে পারে। এরপরে সিস্টেমিক এক্সামিনেশনে আমরা অ্যাবডোমেন অবশ্যই দেখবো, ইন্সপেকশনের দুইটা এন্ড থেকে দেখতে হবে, লম্বা শ্বাস নিতে বলবো এবং কাশি দিতে বলবো হার্নিয়াল অরিফিস দেখার জন্য। কি পেতে পারি? অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকতে পারে, আম্বিলিকাস ইভার্টেড, ফ্ল্যাঙ্কস আর ফুল। স্ক্র্যাচ মার্ক থাকতে পারে যেহেতু পেশেন্টের ইচিং আছে, কিউটেনিয়াস নার্ভ এন্ডিংয়ে বাইল সল্ট ডিপোজিশনের জন্য। ভিজিবল লাম্প পেতে পারি, কারণ কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস কিংবা পেরিয়াম পোলারি কার্সিনোমাতে আমরা কি পাবো? ভিজিবল লাম্প পেতে পারি। পালপেশনে আমরা সুপারফিশিয়াল পালপেশনে মাসেল গার্ড রিজিডিটি দেখবো, এবং ডিপ পালপেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা লাম্প পেতে পারি, কারণ কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস কিংবা পেরিয়াম পোলারি কার্সিনোমাতে লাম্প থাকে, অর্থাৎ কার্সিনোমার যেই মাসটা সেটা আমরা পালপেট করে পেতে পারি। তো একটা লাম্প পেলে আমরা কি কি পয়েন্ট দেখবো সেটা আমরা সবাই জানি, টিটি, এসএস, এসএমসি, ফিক্সিটি, মোবিলিটি। টিটি মানে কি? টিটি মানে হলো টেন্ডারনেস এবং টেম্পারেচার। সাইট এবং শেপ দেখবো, সারফেস মার্জিন কনসিস্টেন্সি এবং ফিক্সিটি, মোবিলিটি। এখানে অবশ্য মোবিলিটি না, মুভস উইথ রেসপিরেশন কিনা সেটা দেখবো। আর যে কোনো একটা অ্যাবডোমিনাল লাম্প সেটা কি ইন্ট্রা অ্যাবডোমিনাল নাকি এক্সট্রা পেরিটোনিয়াল সেটা জানার জন্য, সেটা যদি আম্বিলিকাসের উপরে হয় আমরা হেড, মাথাটা তুলতে বলবো, আম্বিলিকাসের নিচে হলে পা তুলতে বলবো। যদি ইন্ট্রা অ্যাবডোমিনাল হয় তাহলে ভেতরে ঢুকে যাবে, আর যদি এক্সট্রা পেরিটোনিয়াল হয় তাহলে সেটা আরো বেশি ভেসে উঠবে। তাহলে একটা লাম্পের জন্য কি কি পয়েন্ট আমরা মেনশন করবো সেটা বলে ফেললাম। এরপরে আমরা অর্গান পালপেশন করব, লিভার, স্প্লিন এগুলো পালপেট করব। তো একটা লিভার এবং স্প্লিন পালপেটে কি কি পয়েন্ট মেনশন করতে হয় সেটা এখানে আমি কম্পারিজন করে লিখেছি, যে টিটি এবং এসএমসি আমরা দেখব টেম্পারেচার, টেন্ডারনেস, টেপ মেজারমেন্টের মধ্যে এখানে টেপ মেজারমেন্ট এবং টেন্ডারনেস এই দুটো ইম্পর্টেন্ট। সারফেস মার্জিন কনসিস্টেন্সি, এবং লিভারের ক্ষেত্রে স্পেশালি আমরা পালসেটিলিটি দেখব, স্প্লিনের ক্ষেত্রে স্পেশালি ফিঙ্গার ইনসুলেশন টেস্ট দেখব। আর দুইটার ক্ষেত্রেই পারকাশন অসকালটেশন করব, পারকাশনে আপার বর্ডার অফ লিভার ডালনেস, এবং স্প্লিনের ক্ষেত্রে যে লাম্পটা আমরা পেয়েছি সেটা কি স্প্লিনিক ডালনেসের সাথে কন্টিনিউয়াস কিনা, এই লাম্পের ডালনেস স্প্লিনিক ডালনেসের সাথে কন্টিনিউয়াস কিনা সেটা দেখার মাধ্যমে আমরা এটা আসলেই স্প্লিন কিনা সেটা যাচাই করতে পারি। অসকালটেশনে আমরা হ্যাপাটিক ব্রুই শুনবো, স্প্লিনিক রাব শুনবো, এইভাবে আমরা লিভার এবং স্প্লিনে কি কি দেখতে হয় সেটা এখানে বলে ফেললাম। তবে এই পেশেন্টে অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টে লিভারও পালপেবল থাকবে না, স্প্লিনও পালপেবল থাকবে না। লিভার পালপেবল থাকতে পারে মেটাস্টেসিস হয়ে গেলে সেই ক্ষেত্রে। তারপরেও তার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে একটা মাস থাকতে পারে, সেটা আসলে লিভার না, সেটা হচ্ছে গল ব্লাডার। কিভাবে বুঝবো? সফট গ্লোবিউলার সুয়েলিং, যেটার সারফেসটা স্মুথ থাকবে, মার্জিনটা রাউন্ডেড থাকবে, এবং সেটা লিভারের সাথে কন্টিনিউয়াস হবে, লিভারের লোয়ার বর্ডারের সাথে, এবং মুভ রেসপিরেশনের সাথে মুভ করবে। এগুলো দেখলে আমরা বুঝবো এটা একটা গল ব্লাডার, অর্থাৎ তার গল ব্লাডারটা পালপেবল। অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টে গল ব্লাডার পালপেবল কখন হবে সেটার জন্য একটা ল আছে যেটাকে আমরা বলি কর্ভোইশিয়ার্স ল। এটা কি বলছে? যে পালপেবলি এনলার্জড গল ব্লাডার ইন এ জন্ডিসড পেশেন্ট ইউজুয়ালি নট ডিউ টু স্টোন ইন দ্য সিবিডি। তার মানে আমরা যদি কোনো জন্ডিসড পেশেন্টে গল ব্লাডার পালপেবল পেয়ে যাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব টেন্সড হয়ে যাব যে তার স্টোনের জন্য আসলে এটা হয়নি, এটা কেন হয়েছে? এটা কোনো গ্রোথের জন্য, মানে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস কিংবা পেরিয়াম পোলারি কার্সিনোমার জন্য হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কিন্তু খুবই টেন্সড হয়ে যাব। অর্থাৎ আমরা বুঝলাম যে পালপেবল গলব্লাডার যদি না থাকে তাহলেই ভালো, তাহলে আমরা চিন্তা করব স্টোন। আর যদি পালপেবল গলব্লাডার থাকে তাহলে আমরা চিন্তা করব গ্রোথ। কেন এমন হয়? কেন আমরা স্টোনে গলব্লাডার পালপেবল পাই না? কারণ এই স্টোনটা তো আসলে গলব্লাডার থেকেই আসে, ঠিক না? সিবিডির স্টোনটা ম্যাক্সিমাম কেসে কোত্থেকে আসে? গলব্লাডার থেকে আসে। তার মানে গলব্লাডারে ক্রনিক ইনফ্লামেশন আছে, তার মানে ফাইব্রোসিস হয়ে গলব্লাডারটা শ্রিঙ্কেজ হয়ে যায়, এই জন্য আমরা পালপেবল গলব্লাডার স্টোন ডিজিজের ক্ষেত্রে সাধারণত পাই না। তবে এটার কিছু এক্সেপশন আছে। আমরা বলেছি যে স্টোন ডিজিজ হলে গলব্লাডার পালপেবল পাই না, তো অনেক সময় দেখা যায় যে গ্রোথ থাকলে, মানে ম্যালিগনেন্সি থাকলেও আমরা গলব্লাডার পালপেবল নাও পেতে পারি। কোন ক্ষেত্রে? তার যদি গলব্লাডারই না থাকে তাহলে কিভাবে আমরা পালপেবল পাবো? তার যদি কনজেনিটালি গলব্লাডার না থাকে বা আয়াট্রোজেনিক্যালি আমরা কোলেসিস্টেক্টমি যদি করে ফেলি তাহলে তো তার গলব্লাডারই নাই, তাহলে তার যতই গ্রোথ থাকুক না কেন তার গলব্লাডার কিন্তু পালপেবল হবে না। অথবা অনেকের কিন্তু ইন্ট্রাহেপাটিক গলব্লাডার থাকে, সেই ক্ষেত্রে আমাদের গলব্লাডার পালপেবল আমরা পাবো না, যদিও সেটা গ্রোথ। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা গলব্লাডার পালপেবল পাচ্ছি, আমরা বলেছি সেটা অবশ্যই গ্রোথের জন্য হবে, কিন্তু দেখা গেল যে সেটা গ্রোথের জন্য না, সেটা একটা স্টোনের জন্য। এটা কখন হতে পারে? যদি সেটা ডাবল ইম্প্যাক্টেড স্টোন হয় কিংবা মিনিজি সিনড্রোম হয়। আমরা জানি যে কখনো যদি সিস্টিক ডাক্টে অবস্ট্রাকশন হয় স্টোনের জন্য, তখন সেই গলব্লাডারটা মিউকোসিলে কনভার্ট হয়ে যায়, তখন কিন্তু মিউকোসিলের জন্য গলব্লাডারটা আমরা পালপেবল পেতে পারি। তো তার যদি সিবিডিতে স্টোনের জন্য একটা জন্ডিস আছে, তার পাশাপাশি আরেকটা স্টোন আছে সিস্টিক ডাক্টে, অর্থাৎ ডাবল ইম্প্যাক্টেড স্টোন, তখন কিন্তু সিস্টিক ডাক্টের স্টোনের জন্য মিউকোসিল এবং সিবিডি স্টোনের জন্য অবস্ট্রাকটিভ জন্ডিস।
অর্থাৎ পালপেবল গলব্লাডার, জন্ডিস সব আমরা একসাথে পেতে পারি। আর মিডিজি সিনড্রোম মানে একটাই দুইটার কাজ করছে, অর্থাৎ সিস্টিক ডাক্টে এত বড় স্টোন সেটা সিবিডি কে অবস্ট্রাকশন করে জন্ডিস করছে, আবার দেখা যাচ্ছে যে সিস্টিক ডাক্টে অবস্ট্রাকশন করে মিউকোসিলে কনভার্ট করে ফেলছে। এই সব ক্ষেত্রে কিন্তু আমরা জন্ডিসের পাশাপাশি পালপেবল গলব্লাডার পাবো, যদিও এটা একটা স্টোন ডিজিজ। আরেকটা এক্সেপশন হলো প্রাইমারি সিবিডি স্টোন। আমরা তো আগে বলেছি যে সেকেন্ডারি সিবিডি স্টোন গলব্লাডার থেকে আসে, যার ফলে ক্রনিক ইনফ্লামেশনের জন্য গলব্লাডারটা ছোট হয়ে যায়। কিন্তু স্টোনটা যদি আসলে প্রাইমারি সিবিডি স্টোন হয়, অর্থাৎ সিবিডির মধ্যেই যদি স্টোন ফর্মেশন হয়, তাহলে তো আর গলব্লাডারের কোনো ইনফ্লামেশন নাই, ঠিক না? তখন কিন্তু গলব্লাডারটা ঠিকই পালপেবল হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে গলব্লাডারটা নর্মাল আছে, সেটা টোসিস হয়ে গেছে, অর্থাৎ নিচের দিকে নেমে গেছে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু গলব্লাডারটা এমনিতেই আমরা পালপেবল পেতে পারি স্টোন থাকলেও। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আমাদেরকে বলেছে? অ্যানিমিয়া জন্ডিস দেখাতে বলে। স্ক্র্যাচ মার্ক আমরা কেন পাই? ইচিং এর জন্য পাই। তো ইচিংটা কেন হয় আমরা বলেছি। স্ক্র্যাচ মার্ক কোথায় বেশি পাওয়া যায় এটা আমি জানি না। এই পেশেন্টের অ্যাবডোমেনে আমরা কি এক্সপেক্ট করতাম সেটা আমরা অলরেডি বলে ফেলেছি, কিছু পাইনি। বিশেষ করে আমরা পালপেবল গলব্লাডার পাওয়ার এক্সপেক্ট করেছিলাম। তো কোন ক্ষেত্রে আমরা পাই না? স্টোন ডিজিজের ক্ষেত্রে। কর্ভোশিয়াল লটা এখানে জিজ্ঞাসা করেছে, আমরা বলতে পারবো। গলব্লাডার পালপেশনে কি কি পাবো সেটা আমরা জানি। এবং পালপেবল গলব্লাডারের কজ এখানে অনেকগুলো লেখা আছে। শুরুতে আমরা কি বলবো? শুরুতে বলবো মিউকোসিল গলব্লাডার, এম্পাইমা গলব্লাডার, কার্সিনোমা গলব্লাডার। তারপরে আমরা চিন্তা করব যে এইখানে কি বলেছে। এখানে পালপেবল গলব্লাডার আমরা পাই গ্রোথের ক্ষেত্রে, অর্থাৎ কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এবং পেরিয়াম্পুলারি কার্সিনোমা। এই পাঁচটা বলার পরে আমরা এক্সেপশন গুলা বলবো, অর্থাৎ ডাবল ইম্প্যাক্টেড স্টোন, মিডিজি সিনড্রোম, প্রাইমারি সিবিডি স্টোন এবং টোসিস অফ গলব্লাডার। তাহলে টোটাল 9টা কজ আমরা বললাম পালপেবল গলব্লাডারের। মিউকোসিল, এম্পাইমা, কার্সিনোমা গলব্লাডার, তার পাশাপাশি গ্রোথ অর্থাৎ কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস কিংবা পেরিয়াম্পুলারি কার্সিনোমা। এই পাঁচটা বলার পরে আমরা এই চারটা এক্সেপশন বলতে পারি। এগুলো হলো পালপেবল গলব্লাডারের কজ। লিভার পালপেট আমরা করতে পারি, কি কি দেখি আমি বলেছি। আপার বর্ডার অফ লিভার ডালনেস নিচে নেমে গেলে আমরা কি চিন্তা করব? পারফোরেশন অফ হলো ভিসকাস চিন্তা করব, অথবা এমফাইসেমার জন্যও হতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিসে কখন লিভার পালপেবল হয়? মেটাস্টেসিস হয়ে গেলে। এবং অ্যাবডোমিনাল এক্সামিনেশনে অবশ্যই আমরা কিন্তু ডিআরই করে এক্সামিনেশনটা কমপ্লিট করি। এই জন্য পেশেন্টকে অবশ্যই কাউন্সিলিং করে ডিআরই করে ফেলতে হবে। হিস্ট্রি এক্সামিনেশন প্রেজেন্ট করার পরে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে প্রভিশনাল ডায়াগনোসিস কি। তো আমরা তো জানি যে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলেডোকোলিথিয়াসিস অর্থাৎ বিনাইন কজ, কিংবা অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস কিংবা পেরিয়াম্পুলারি কার্সিনোমা অর্থাৎ ম্যালিগনেন্ট কজ, এগুলো আমাদের প্রভিশনাল ডায়াগনোসিস হবে। যদি আমরা বিনাইনকে প্রভিশনাল বলি তাহলে ম্যালিগনেন্টকে ডিফারেন্সিয়াল হিসেবে রাখবো, আর ম্যালিগনেন্টকে যদি প্রভিশনাল বলি তাহলে বিনাইনকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আমরা রাখবো। তাহলে জিজ্ঞাসা করবে যে কেন তুমি এটাকে অবস্ট্রাকটিভ বললা? কারণ তার জন্ডিস আছে। কেন জন্ডিস বললাম? কারণ ইয়েলোইশ ডিসকালারেশন অফ আইস এন্ড ইউরিন আছে। কেন অবস্ট্রাকটিভ বললাম? কারণ তার ডার্ক ইউরিন পেনস্টুল আছে, ইচিং আছে এবং ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে। এগুলো গেল অবস্ট্রাকটিভ জন্ডিস কেন সেটা। এরপরে এটা যদি কোলেডোকোলিথিয়াসিস হয় তাহলে পেইন, ফিভার এবং ইন্টারমিটেন্ট জন্ডিস থাকবে। আর যদি ম্যালিগনেন্ট হয় সেই ক্ষেত্রে পেইনলেস, প্রোগ্রেসিভ বা ফ্লাকচুয়েটিং জন্ডিস থাকবে। এবং ম্যালিগনেন্সির ক্ষেত্রে অবশ্যই ওল্ড এজ, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস এগুলো থাকে। তার পাশাপাশি ম্যালিগনেন্সি হলে আমরা হিস্ট্রিতে ম্যালেনা পেতে পারি পেরিয়াম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রে, এবং বিভিন্ন মেটাস্ট্যাটিক ফিচার পেতে পারি। এক্সামিনেশন করলে লাম্প পেতে পারি এবং পালপেবল গল ব্লাডার পেতে পারি, যেগুলো আমরা কোলেডোকোলিথিয়াসিসের ক্ষেত্রে পাবো না। একটা পেলে এটা কেন না সেটা বলতে পারবো, অথবা এগুলো থাকলে এটা কেন না সেটা বলতে পারবো, যে পেইন নাই, ফিভার নাই, জন্ডিসটা ইন্টারমিটেন্ট না, এই জন্য এটা কোলেডোকোলিথিয়াসিস না। এভাবে ভাইস ভার্সা করে আমরা ডিডি গুলোকে এক্সক্লুড করতে পারবো। তাহলে এখানে কি জিজ্ঞাসা করে? হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, কেন এটাকে অবস্ট্রাকটিভ বললাম, কেন এটা কোলেডোকোলিথিয়াসিস, কেন এটা পেরিয়াম্পুলারি না, অর্থাৎ ডিডি গুলোকে এক্সক্লুড করতে হবে। পেরিয়াম্পুলারি হলে কি ফাইন্ডিং পেতাম, মেলেনা কেন পেতাম, এগুলো আমরা বলে ফেলেছি। অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিস হলে আমরা কি থাকতো? টেন্ডার হ্যাপাটোমেগালি থাকতো, যেটা এখানে নাই, ঠিক না? তাহলে এইভাবে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি। আর এখানে তো আমরা অবস্ট্রাকটিভ ফিচারগুলো পেয়েছিলাম, যেগুলো অ্যাকিউট ভাইরাল হ্যাপাটাইটিসের ক্ষেত্রে থাকার কথা ছিল না। আর জন্ডিস দিয়ে যদি ডিডি এক্সক্লুড করতে বলা হয়, ইন্টারমিটেন্ট আমরা কখন পাবো? কোলেডোকোলিথিয়াসিসে, প্রোগ্রেসিভ কখন পাবো? কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে, এবং ফ্লাকচুয়েটিং কখন পাবো? পেরিয়াম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রে। এইভাবে আমরা এক্সক্লুড করতে পারি। ফোর্থ সেগমেন্টে আমরা ইনভেস্টিগেশন সম্পর্কে আলোচনা করব। ডায়াগনোসিসের জন্য পেশেন্টের যেহেতু জন্ডিস আছে, শুরুতেই আমরা লিভার ফাংশন টেস্ট করব। যেহেতু জন্ডিস আছে, বিলিরুবিন বেশি পাবো। অ্যালকালাইন ফসফেটেস খুবই গুরুত্বপূর্ণ, এটা এলিভেটেড থাকবে। প্রোথ্রম্বিন টাইমটা প্রলংড পাবো, সাথে আমরা ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও করব। এএলটি করতে পারি, এবং অপারেশনের আগে অবশ্যই সিরাম বিলিরুবিনটা চেক করে নিব। এটা কম থাকলে অবশ্যই আমরা অপারেশন করব না, আগে কারেক্ট করতে হবে, না হলে ঠিকঠাকভাবে হিলিং হবে না। লিভার ফাংশন টেস্টের পরে আমরা স্টোন দেখার জন্য বা ম্যালিগনেন্সি দেখার জন্য, বোঝার জন্য সবার আগে যেটা করব সেটা হলো আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন উইথ স্পেশাল অ্যাটেনশন টু হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস। এখানে আমরা সিবিডিটা ডায়ালেটেড পেতে পারি, এবং গল ব্লাডার বা আমাদের সিবিডিতে সিঙ্গেল অর মাল্টিপল ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার কাস্টিং পোস্টেরিয়র অ্যাকাউস্টিক শ্যাডো পেতে পারি, অর্থাৎ স্টোন পেতে পারি।
এখন এটা কি আসলে স্টোন নাকি পলিপ, গল ব্লাডারের ভেতরে এটা কি পলিপ কিনা সেটা জানার জন্য অনেক সময় আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে পজিশন চেঞ্জ করে দেখি। যদি এটা পলিপ হয় পজিশন চেঞ্জ করলেও এটা ওইখানেই থাকবে, আর যদি স্টোন হয় সেটা কিন্তু পজিশন চেঞ্জের সাথে সাথে তার পজিশনটাও চেঞ্জ করতে পারে, যেহেতু এটা ওয়ালের সাথে ফিক্সড না। আর যদি কার্সিনোমা থাকে সেটা এত ভালো বোঝা যাবে না, আমাদের মাসলেশন পেতে পারি, অ্যাসাইটিস পেতে পারি, লিম্ফ নোড পেতে পারি। এটা আরো ভালো করে বোঝার জন্য যদি স্টোন মনে হয় সেই ক্ষেত্রে এমআরসিপি করে বিলিয়ারি অ্যানাটমিটা দেখবো আমরা, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। আর যদি কার্সিনোমা মনে হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন করতে পারি, সেখানে আমরা মাসলেশন, অ্যাসাইটিস, লিম্ফ নোড এগুলো খুব ভালো বুঝতে পারবো। তাহলে এগুলো আমরা করলাম ডায়াগনোসিসের জন্য। এরপরে আমরা পেশেন্টকে অপারেশনের জন্য রেডি করব এবং তার জিএ ফিটনেসের জন্য আমরা সিবিসি করব। সিবিসিতে অ্যানিমিয়া পেতে পারি, ব্লিডিং বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য, পেশেন্টের যেহেতু ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে, সাথে ম্যালিগনেন্সির জন্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি থাকে সেই ক্ষেত্রে তার অ্যানিমিয়া থাকতে পারে। কোলানজাইটিসের ফিচার থাকলে, বিশেষ করে কোলেডোকোলিথিয়াসিসের ক্ষেত্রে আমরা টিসিডিসি এলিভেটেড পেতে পারি, ম্যালিগনেন্সি হলে ইএসআর বেশি পেতে পারি। এছাড়া আমরা সিরাম ক্রিয়েটিনিন করি, ব্লাড গ্লুকোজ দেখি, ইউরিনারিমি, চেস্ট এক্সরে, ইসিজি এগুলো কিন্তু জিএ ফিটনেসের জন্য করে থাকি। পেশেন্ট বয়স্ক হলে আমরা ইকোকার্ডিওগ্রাফি করে থাকি এবং ডক্টরের সেফটির জন্য এইচবিএসএজি, এইচসিভি অ্যান্টিজেন এগুলো করে থাকি। ফিমেল হলে থাইরয়েড ফাংশন টেস্টটা আমরা সাধারণত করে থাকি। আর প্রগনোসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা টিউমার মার্কার দেখে থাকি। হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমের জন্য টিউমার মার্কার হচ্ছে CA-19-9। আর মেটাস্টেসিস আছে কিনা জানার জন্য আমরা কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেনটা চেক করতে পারি। তাহলে এগুলো হলো আমাদের এই পেশেন্টের জন্য কি কি ইনভেস্টিগেশন দিব সেগুলো আমরা সিকোয়েন্সিয়ালি বলে ফেললাম। তাহলে দেখো আমরা ইনভেস্টিগেশন উইথ ফাইন্ডিংস বলে ফেলেছি এবং অপারেশনের সময় তার হেমোরেজ হতে পারে কেন, কারণ তার ব্লিডিং টেন্ডেন্সি থাকে, যেহেতু ভিটামিন কে অ্যাবজর্পশন হচ্ছে না বাইলের জন্য এবং তার ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেশন হচ্ছে না। এই জন্য আমরা আগে থেকে কোন টেস্টটা করে রাখবো, পিটি উইথ আইএনআর করে রাখবো। পিটি কেন রেজড হয় এটা আমরা বলে ফেলেছি। আল্ট্রাসোনোগ্রাফিতে গল ব্লাডারে স্টোন আছে এবং সিভিডি ডায়ালেটেড, তাহলে কি হতে পারে, কোলেডোকোলিথিয়াসিস হতে পারে, ঠিক না? তাহলে আমরা এরপরে আল্ট্রাসোনোগ্রাফির পরে কি করব, এমআরসিপি করব। আমরা আগেই বলেছি এই পেশেন্টের জন্ডিসের জন্য কি ইনভেস্টিগেশন করব, লিভার ফাংশন টেস্ট। আর স্টোন দেখার জন্য কি করব, আল্ট্রাসোনোগ্রাফি এবং সাবসিকুয়েন্টলি আমরা এমআরসিপি করব। সিবিডিতে যদি স্টোন না পাই তাহলে কি ইনভেস্টিগেশন করব, আমরা সিটি স্ক্যান করতে পারি, ঠিক না? ম্যালিগনেন্সি চিন্তা করে আমরা সিটি স্ক্যান করতে পারি। আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিং কি পাবো সেটা আমরা অলরেডি বলে ফেলেছি। এবং গল ব্লাডারে যখন আমরা স্টোন পাবো এবং সিবিডি ডায়ালেটেড পাবো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে কি করব, এমআরসিপি করব। কেন আমরা এমআরসিপি করব, ইআরসিপি কেন করব না, অর্থাৎ ইআরসিপির ডিসঅ্যাডভান্টেজ বা কমপ্লিকেশন কি এবং এমআরসিপির ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো এমআরসিপির অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা নন ইনভেসিভ প্রসিডিউর এবং এটাতে আমরা ইআরসিপির মতোই কিন্তু বেটার ইমেজিং পেয়ে থাকি। তো যেই কাজটা আমরা এমআরসিপি দিয়েই করতে পারবো সেটা তো ইআরসিপি করার কোনো মানে হয় না, ঠিক না? এছাড়া এখানে প্যানক্রিয়াটিক ডিভিসাম, অ্যানুলার প্যানক্রিয়াস কিংবা আইলেট টিউমারের মতো ডিজিজ কিন্তু ডায়াগনোসিস করা যায়। এর পাশাপাশি ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে আমরা ডার্ক ডায়ালিটেশন পাবো এবং স্ট্রিকচার থাকলে স্ট্রিকচারের ওপরের পোর্শনও কিন্তু আমরা ভিজুয়ালাইজ করতে পারবো এমআরসিপি দিয়ে, যেটা ইআরসিপি দিয়ে করা সম্ভব হয় না, কারণ স্কোপটা পাস করা যায় না। তবে এটা কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবল না, কস্টলি একটা প্রসিডিউর এবং এটা শুধুমাত্র ডায়াগনস্টিক পারপাসে আমরা ইউজ করতে পারি, থেরাপিউটিক পারপাসে ইউজ করতে পারি না। তবে ইআরসিপি কিন্তু আমরা ডায়াগনস্টিক, থেরাপিউটিক দুইটা পারপাসে ইউজ করতে পারি। যেমন ডায়াগনস্টিকের মধ্যে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ আইডেন্টিফাই করতে পারি, প্যানক্রিয়াটিক ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, বিলিয়ারি স্ট্রিকচার, কোলিডোকাল সিস্ট, কোলাঞ্জিওকার্সিনোমা এই ধরনের ডিজিজগুলো কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। এর পাশাপাশি আমরা বিলিয়ারি বা প্যানক্রিয়াটিক জুস নিয়ে সেটাকে, অর্থাৎ স্যাম্পল নিয়ে সেটাকে অ্যানালাইসিস এবং সাইটোলজির জন্য পাঠাতে পারি এবং কোনো টিউমার সাইট থেকে বায়োপসি নিতে পারি। আর থেরাপিউটিক পারপাসে আমরা এন্ডোস্কোপিক প্যাপিলোটমি করতে পারি, আমরা ট্রিটমেন্ট বলার সময় এটা সম্পর্কে বলবো, এবং কোনো অবস্ট্রাকশন থাকলে সেটার মাধ্যমে রিলিফ করতে পারি। আর অনেক সময় কার্সিনোমাটা রিসেকশন করা যায় না, তখন আমরা প্যালিয়েটিভ পারপাসে সেখানে একটা স্টেন্ট দিয়ে রাখি যাতে অবস্ট্রাকশন না থাকে। এছাড়া মাল্টিপল স্টোন যদি থাকে সেই ক্ষেত্রে আমরা যখন বাইপাস করি তখন তার আগে আমরা ন্যাজোবিলিয়ারি ড্রেনেজ করতে পারি ইআরসিপির মাধ্যমে, এবং ডায়ালিটেশন অফ বিনাইন অর ম্যালিগনেন্ট স্ট্রিকচারও কিন্তু ইআরসিপির মাধ্যমেই সম্ভব। তবে এটার কিছু কমপ্লিকেশন আছে, এই জন্য আমরা থেরাপিউটিক পারপাসে এটাকে ইউজ করি, ডায়াগনস্টিক পারপাসে হরহামেশা এটা ইউজ করে থাকি না। কারণ এখানে আমরা যখন ডিওডেনাম দিয়ে ঢুকাবো তখন ডিওডেনাল পারফোরেশন বা ইনজুরি হতে পারে, এই স্ফিংটারের স্টেনোসিস হতে পারে, কিংবা স্ফিংটারোটমি করার সময় সেখান থেকে ব্লিডিং হতে পারে এবং পোস্ট ইআরসিপি প্যানক্রিয়াটাইটিস হতে পারে 3 to 4% কেসে, যেহেতু এখানে প্যানক্রিয়াস থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া পাইল ডাক্টে পারফোরেশন হতে পারে কিংবা কোলানজাইটিস হতে পারে, আর ব্লাডে চলে গেলে ইনফেকশন, সেপসিস হতে পারে। তাহলে এখান থেকে আমরা অলরেডি বলে ফেলেছি যে কেন আমরা এমআরসিপি করব,
এবং কেন ইআরসিবি করব না, কারণ এখানে কিছু কমপ্লিকেশন আছে। বিলিয়ারি অ্যানাটমি দেখার জন্য আমরা এমআরসিবি করব, ইআরসিবি করব না। এবং ইআরসিবির ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলো আমরা বলে ফেলেছি, ইআরসিবির কমপ্লিকেশন। এবং ইআরসিবি তাহলে আমরা কখন করব, যখন আমাদের ডায়াগনস্টিক থেরাপিউটিক বোথ পারপাস লাগবে তখন আমরা করব। এই মেথডের নাম কি, এটা আমরা ট্রিটমেন্ট পড়ার সময় পড়বো। ইআরসিপি প্যাপিলেটমি উইথ স্টোন এক্সট্রাকশন ফলোড বাই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। তাহলে কোলেসিস্টেক্টমি আমরা কিভাবে করব, ল্যাপারোস্কোপিক মেথডে করব। আর প্রগনোসিসের ক্ষেত্রে আমরা অবশ্যই CA-99টা অবশ্যই বলবো। আর বিলিয়ারি ট্রি ডায়ালাইটেশন কিন্তু জন্ডিস নাই, এটা কি হতে পারে এটা আমি জানি না। কোলাঞ্জিওকার্সিনোমা বিলিয়ারি স্ট্রিকচারে কি ফাইন্ডিংস, এটা তো জাস্ট আমরা কার্সিনোমার মাসটা পাবো, স্ট্রিকচার পাবো, তো এখানে স্পেসিফিক কি জানতে চাই সেটাও বোঝা যাচ্ছে না। এবং সিবিডি কখন কখন এক্সপ্লোর করি এটা কমেন্ট সেকশনে কেউ জানলে জানাতে পারো। এরপরে ফিফথ সেগমেন্টে আমরা প্রি অপারেটিভ প্রিপারেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমাদেরকে ট্রিটমেন্ট জিজ্ঞাসা করা হলে আমরা সরাসরি অপারেশন বলবো না, আগে কিছু প্রি অপারেটিভ প্রিপারেশন নিতে হবে। কারণ এই অপারেশনের কিন্তু কিছু হ্যাজার্ড আছে, সেগুলো যাতে না হয় এই জন্য আগে থেকে আমাদের প্রিপেয়ার থাকতে হবে। এই পেশেন্টের যেহেতু কোয়াগুলোপ্যাথি আছে, অর্থাৎ তার তো ভিটামিন কে অ্যাবজর্পশন হচ্ছে না বাইলের ডেফিসিয়েন্সির জন্য, তো ভিটামিন কে কে কি করতে হবে, আমাদের আইভি দিতে হবে 10 মিলিগ্রাম করে 3 থেকে 5 দিন, যাতে তার এই ডেফিসিয়েন্সিটা কারেক্ট হয়। কেন আমরা ওরাল দিলাম না, কারণ তার তো বাইল নাই, ওরাল দিলে তো সেটা অ্যাবজর্পশন হবে না। আর আইএম কেন দিলাম না, আইএম দিলে হেমাটোমা ফর্মেশনের চান্স থাকে। যদি 5 দিন দেওয়ার পরেও এটা কাজ না করে, অর্থাৎ প্রথ্রম্বিন টাইম যদি প্রলংড অবস্থায় থাকে, তখন আমরা আরো 5 দিন দিব, এবং তারপরেও যদি না হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি, সেখানে রেডিমেড ক্লটিং ফ্যাক্টর কিন্তু অ্যাভেলেবল থাকবে। আর এমার্জেন্সি সার্জারি করতে হলে আমরা কিন্তু ডিরেক্টলি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিয়ে ফেলবো। তাহলে প্রি অপারেটিভ প্রিপারেশন আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, এই পেশেন্টের পিটি প্রলং থাকবে, ফ্যাট সলিবল ভিটামিন কারা আমরা জানি, ভিটামিন এ ডি ই কে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 এগুলো আমরা জানি। প্রথমিন টাইম রেজ হলে আমরা কি করব, কোয়াগুলোপ্যাথি প্রিভেনশনের জন্য আমরা আইভি ভিটামিন কে দিব 10 মিলিগ্রাম 3 থেকে 5 দিন। আইএম কেন দিই না, ওরালি দিলে কি হবে, এগুলো আমরা বলে ফেলেছি। 3 থেকে 5 দিন দিব, এবং তারপরেও যদি কারেক্ট না হয় তাহলে আরো 3 থেকে 5 দিন দিব, এবং তারপরেও না হলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব। আইএম কেন দিই না, এবং একজন পেশেন্টকে 5 দিন দেওয়ার পরেও না কমলে কি করব, সেগুলো আমরা বলে ফেলেছি। এরপরে আমরা এই পেশেন্টের ইনফেকশন হওয়ার চান্স থাকে, এই জন্য আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। অর্থাৎ এই পেশেন্ট প্রোন টু ইনফেকশন, এই জন্য আমরা কি দিব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক 6 ঘন্টা আগে থেকে, অর্থাৎ অপারেশনের 6 ঘন্টা আগে থেকে কিন্তু আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। পেশেন্টের অ্যানিমিয়া থাকলে আমরা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে কারেকশন করব, নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভ করব হাই প্রোটিন ডায়েট দেওয়ার মাধ্যমে, এবং তার ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে সেটা কারেক্ট করব। এইখানে আমরা 5 to 10% ডিএ দিয়ে থাকি, এটা কেন দিই সেটা আমরা একটু পরে বলবো। আর এই অপারেশন করে আমরা যদি তাড়াতাড়ি অবস্ট্রাকশনটা রিলিভ করে ফেলি, তারপরে সেখানে অবস্ট্রাকশনের মধ্যে যেসব কোলিক অ্যাসিড, কেলোডিঅক্সি কোলিক অ্যাসিড ছিল, সেগুলো খুব র্যাপিডলি অ্যাবজর্পশন হয়ে কিডনিতে যে হেপাটোরেনাল সিনড্রোম করতে পারে। তো যাতে এটা অ্যাবজর্পশন না হতে পারে তার আগেই যাতে বের হয়ে যায়, এই জন্য আমাদের গাট মোটিলিটি ঠিকঠাক রাখতে হবে। এই জন্য আমরা ল্যাকটোলোজ দিয়ে থাকি, এবং পেশেন্টকে আমরা 5 to 10% দিয়ে থাকি। কেন, কারণ যদি অ্যাবজর্পশনও হয়ে যায় সেটা যাতে কিডনিতে যে জমা না থাকে, ওয়াশ আউট হয়ে যায়। তার পাশাপাশি এই পেশেন্টের লিভারের সমস্যার জন্য যেহেতু গ্লাইকোজেন স্টোর কমে যায়, এই জন্য আমরা কিন্তু গ্লুকোজ দিয়ে থাকি, অর্থাৎ ডেক্সট্রোজ দিয়ে থাকি। অন্যান্য ফ্লুইড না দিয়ে আমরা ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া দিয়ে থাকি, এটা কিন্তু মাল্টিপল ফাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরেও যদি এখানে জমা থাকে, কাজ না করে, সেই ক্ষেত্রে আমরা কি দিব, ডায়োরিটিক্স হিসেবে ম্যানিটল বা ইভেন ফুসেমাইডও আমরা দিয়ে থাকি। আর আলটিমেটলি ডায়ালাইসিস পর্যন্ত করা লাগতে পারে। তো এটা গেল হেপাটোরেনাল সিনড্রোমের জন্য আমরা কি করব। গ্লুকোজ কেন দিব বলেছি, ডায়োরিটিক্স কেন দিব আলটিমেটলি বলেছি, হেপাটোরেনাল সিনড্রোম কেন হবে, কি টেস্ট করলে বুঝবো, আমরা এই ক্ষেত্রে সেরাম ক্রিয়েটিনিন কিংবা ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি আছে কিনা সেগুলো দেখতে পারি, অর্থাৎ সেরাম ইলেকট্রোলাইট, সেরাম ক্রিয়েটিনিন এইগুলো টেস্ট করলে আমরা বুঝবো হেপাটোরেনাল সিনড্রোম হয়েছে কিনা। আর বেড সাইডে আমরা ক্যাথেটারটা চেক করব যে তার ইউরিন আসছে কিনা, অর্থাৎ তার কোনো রিটেনশন ডেভেলপ করছে কিনা। আর এখানে কিন্তু তার পটাশিয়ামটা বেড়ে যেতে পারে। হেপাটোরেনাল সিনড্রোমের জন্য কি করা হয় এটা আমরা অলরেডি বলে ফেলেছি। এবং ইউরোব্যাগে যদি ইউরিন না থাকে সেই ক্ষেত্রে আমরা ইউরিনারি ব্লাডারটা ফুল কিনা দেখবো, রিটেনশন হতে পারে হেপাটোরেনাল সিনড্রোমের জন্য, এবং এটা রিলিজ করার জন্য আমরা কিন্তু ডায়োরিটিক্স দিতে পারি। এবং ইউরিন নাই আবার ব্লাডারও ফুল না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেরাম ক্রিয়েটিনিন বা সেরাম ইলেকট্রোলাইট চেক করে দেখবো তার হেপাটোরেনাল সিনড্রোম ডেভেলপ করলো কিনা। তার ডিহাইড্রেশন এবং আদার ফিচার্স থাকতে পারে, এবং এই কন্ডিশনে একটা ইলেকট্রোলাইট বেশি থাকে পটাশিয়ামের জন্য হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্টের জন্য আমাদের সেপারেট ভিডিও আছে, এটা চাইলে দেখতে পারো।
ফাইনালি 6 সেগমেন্টে আমরা ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা প্রি অপারেটিভ প্রিপারেশন তো বলেই ফেলেছি, এখন ডেফিনিটিভ ট্রিটমেন্ট বলবো। যদি স্টোন ডিজিজ হয়, কোলেডোকোলিথিয়াসিস যদি হয়, তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ইআরসিপি প্যাপিলোটমি উইথ স্টোন এক্সট্রাকশন উইথ ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। যেহেতু আমরা ইআরসিপি করে মেজর ডিউডেনাল প্যাপিলার ওইখানের স্ফিংটারটাকে একটু বড় করছি এবং স্টোনটাকে বের করে নিয়ে আসছি, ইআরসিপি করে কিন্তু আমরা কোলেসিস্টেক্টমি করতে পারবো না, মানে ইআরসিপি দিয়ে গল ব্লাডারটাকে বের করতে পারবো না। এই জন্য আমাদেরকে আবার আলাদাভাবে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করতে হবে। এটা আমরা সেম সিটিংয়েই করতে পারি অথবা সেম হসপিটাল অ্যাডমিশনে কিংবা 6 সপ্তাহের মধ্যে করতে পারি। কেন এত তাড়াহুড়া করছি? কারণ গল ব্লাডার যদি আমরা রেখে দিই তাহলে আবার স্টোনের একটা সোর্স থেকে গেল, সেখান থেকে আবার স্টোন আসতে পারে। এই জন্য আমরা কিন্তু 6 সপ্তাহের মধ্যে এটা করে ফেলার চেষ্টা করব। আর এটা যদি করা না যায় সেই ক্ষেত্রে আমরা ওপেন কোলেডোকোলিথোটমি উইথ কোলেসিস্টেক্টমি উইথ টি টিউব ড্রেনেজ কিংবা ল্যাপারোস্কোপিক কোলেডোকোলিথোটমি উইথ কোলেসিস্টেক্টমি উইথ টি টিউব ড্রেনেজ করতে পারি। অর্থাৎ সিবিডির ভেতর থেকে স্টোনটাকে বের করব, গল ব্লাডারটাকে রিমুভ করব এবং যেই জায়গাতে আমরা কেটেছি সেই জায়গাকে একটু রেস্ট দেওয়ার জন্য একটা টি টিউব রেখে আসতে পারি, যেটা লং আর্ম দিয়ে আমাদের বাইলটা বাইরেও বের হতে পারবে, আবার শর্ট আর্ম দিয়ে সেটা অ্যাম্পল অফ ভ্যাটারের দিকেও যেতে পারবে। আর যদি মাল্টিপল স্টোন থাকে সেই ক্ষেত্রে আমরা টি টিউব ড্রেনেজ না করে একটা বাইপাস করে দিতে পারি, অর্থাৎ স্টোন যেখানে আছে তার উপরের পোর্শনটাকে জেজুনামের সাথে লাগাই দিতে পারি, যার ফলে স্টোন থাকলেও সেখান দিয়ে আমাদের বাইপাস রাস্তা দিয়ে বাইলটা যেতে পারবে। 10 দিন আমরা যেই সিক্রিশনটা বের হবে বাইলে সেটার কালার, অ্যামাউন্ট এগুলো মনিটর করব, কোনো লিকেজ হচ্ছে কিনা সেটা দেখব এবং কোলানজাইটিসের ফিচার ডেভেলপ করছে কিনা দেখব। এবং সবকিছু ঠিকঠাক থাকলে 11th ডেতে আমরা টি টিউব কোলানজিওগ্রাফি করে দেখব আর কোনো স্টোন থেকে গেল কিনা এবং স্লো সাস্টেইন ট্র্যাকশনের মাধ্যমে টি টিউবটাকে রিমুভ করে ফেলবো। এই সার্জারির কমপ্লিকেশন হিসেবে হেমোরেজ হতে পারে, ওন্ড ইনফেকশন, বিলিয়ারি পেরিটোনাইটিস হতে পারে যদি আমরা সিবিডিকে ইনজুরি করে ফেলি, কিংবা সারাউন্ডিং স্ট্রাকচারে ইনজুরি হতে পারে যেমন হ্যাপাটিক ফ্লেক্সার, লিভার কিংবা পোর্টাল ভেন বা হ্যাপাটিক আর্টারি। তো অনেক সময় আমরা সিবিডি না কেটে হ্যাপাটিক আর্টারি বা পোর্টাল ভেন কেটে ফেলতে পারি ভুল করে। এই জন্য আগে একটা সিরিঞ্জ দিয়ে অ্যাসপিরেশন করে দেখতে হবে ব্লাড আসে কিনা। যদি ব্লাড আসে সেই ক্ষেত্রে বুঝবো পোর্টাল ভেন বা হ্যাপাটিক আর্টারি, আর যদি বাইল আসে তাহলে বুঝবো সিবিডি। এছাড়া অন্যান্য অপারেশনের মতো ডিভিটি হতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে কিংবা ইউটিআই হতে পারে। তাহলে কোলেডোকোলিথিয়াসিসের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট, টি টিউবের ম্যানেজমেন্ট বলেছি। ট্রিটমেন্ট বলতে ডিরেক্টলি অপারেশন বলবো না, আগে প্রি অপারেটিভ ম্যানেজমেন্টটা বলবো। এছাড়া স্পেসিফিক ট্রিটমেন্ট আমরা গোল্ড স্ট্যান্ডার্ড যেটা সেটা দিয়ে শুরু করব, আর সেটা করতে না পারলে তারপরে আমরা ওপেন অর ল্যাপারোস্কোপি কোলেডোকোলিথোটমি উইথ কোলেসিস্টেক্টমি উইথ টি টিউব ড্রেনেজ ওইটা বলে ফেলবো। আর মাল্টিপল স্টোন থেকে গেলে তখন টি টিউব না রেখে আমরা বাইপাস করতে পারি এবং রিকারেন্ট স্টোন থাকলেও তখন বাইপাস করতে পারি, অর্থাৎ কোলেডোকো ডিওডেনোস্টমি কিংবা কোলেডোকো জেজুনোস্টমি করতে পারি। গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা, বেটার অপশন প্রসিডিউর কোনটা, এগুলো আমরা বলে ফেলেছি। এবং পোস্ট অপারেটিভ অ্যানালজেসি আমরা দিই ওপিওয়েড অ্যানালজেসিকের মাধ্যমে। লার্জ মাল্টিপল স্টোন থেকে গেলে আমরা কি করব? বাইপাস করব, কোলেডোকো ডিওডেনোস্টমি কিংবা কোলেডোকো জেজুনোস্টমি। অর্থাৎ সেম প্রশ্ন বারবার করে এখানে দেখা যাচ্ছে। আর অপারেশনের পরে পেশেন্টকে একটা ড্রাগ দিব, সেটা হলো অ্যান্টিহেলমিনথিক। সে এটা খাবে, কারণ অপারেশনের পরে যদি আবার বিলিয়ারি অ্যাসকারিয়াসিস হয়ে যায় তাহলে তো আবার ঝামেলা, ঠিক না? তো এই জন্য এই ড্রাগটা তাকে রেগুলার খেতে বলবো। স্টোন ডিজিজের ক্ষেত্রে আমরা যখন টি টিউব দিব তার আগে স্টোন কোনো থেকে গেল কিনা সেটা জানার জন্য আমরা পার অপারেটিভ টি টিউব কোলানজিওগ্রাম করে কনফার্ম হয়ে যে কোনো স্টোন থেকে গেল কিনা, যদি থেকে যায় সেটাকে কিন্তু কোলেডোকোস্কোপ দিয়ে বের করে নিয়ে আসতে পারি। এরপর আমরা টি টিউব দিয়ে 11 দিন পর্যন্ত সেটাকে রাখার চেষ্টা করব। এখন তারপরেও দেখা যাচ্ছে যে 2 বছরের মধ্যে এই পেশেন্টের আবার আর একটা স্টোন পাওয়া যাচ্ছে, সেটাকে কিন্তু আমরা রিটেইনড বা রেসিডুয়াল স্টোন হিসেবে চিন্তা করব। আর যদি 2 বছর পরে আবার স্টোন দেখা যায় সেই ক্ষেত্রে সেটাকে আমরা রিকারেন্ট স্টোন হিসেবে চিন্তা করব, অর্থাৎ পরে সেটা আবার নতুন করে ডেভেলপ করেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? রিটেইন বা রেসিডুয়াল স্টোন যদি থেকে যায় সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে রিহাইড্রেট করব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, পিটিআইএনআর চেক করব, ব্লাড গ্লুকোজ লেভেল চেক করব এবং রিসাসিটেট করব। তারপর আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা সিবিডি ডায়ালেটেড পাবো, এমআরসিপি করে বিলিয়ারি অ্যানাটমি দেখে দেখবো যে কয়টা স্টোন। যদি মাল্টিপল লার্জ স্টোন থাকে সেই ক্ষেত্রে কোলেডোকো জেজুনোস্টমি করব, অর্থাৎ বাইপাস অপারেশন করব। এবং যদি সিঙ্গেল স্টোন থাকে আমরা এটাই সবার আগে বলবো যে ইআরসিপি প্যাপিলোটমি উইথ ডরমিয়া বাস্কেট স্টোন এক্সট্রাকশন। যদি এটা কিছুটা নিচের দিকে স্টোন থাকে, অর্থাৎ সিবিডির নিচের দিকে স্টোন থাকলে আমরা এভাবে খুব ইজিলি বের করে নিয়ে আসতে পারবো। আর যদি সিবিডির ওপরের দিকে স্টোন থাকে তখন ইআরসিপি ওই পর্যন্ত রিচ করাটা টাফ হবে। সেই জন্য আমরা পারকিউটিনিয়াস ট্রান্সহ্যাপাটিক কোলানজিওগ্রাফি ড্রেনেজ উইথ পারকিউটিনিয়াস কোলেডোস্কোপি করে বের করে নিয়ে আসতে পারবো স্টোনটা। সাথে ন্যাজোবিলিয়ারি ফ্লাশিং কিংবা স্টেন্টিং এরও অপশন আছে। যখন আমরা বের করতে পারবো না তখন আমরা স্টেন্টিং করে দিব কিংবা ন্যাজোবিলিয়ারি ফ্লাশিং করে স্টোনের উপরের পোর্শনটা কিছুটা অবস্ট্রাকশন রিমুভ করতে পারি। তাহলে এখান থেকে প্রশ্ন করে যে রিটেন থাকলে কি করবা, রিকারেন্ট হলে কি করবা।
এবং পার অপারেটিভ ওটি শেষে কিভাবে কনফার্ম করব আমরা পার অপারেটিভ টি টিউব কোলন জিওগ্রাফি করে। এবং এই ফ্যাসিলিটি না থাকলে আমরা কি করতে পারি, কোলোডোস্কোপ দিয়ে বের করে নিয়ে আসতে পারি। এবং ল্যাপারোস্কোপি করার সময় যদি মনে হয় যে স্টোন থেকে গেছে, তাহলে কিভাবে দেখবো, টি টিউব কোলন জিওগ্রাফির মাধ্যমে দেখতে পারবো, ইন্ট্রা অপারেটিভ কোলন জিওগ্রাম করে আমরা দেখতে পারবো। আর যদি পাই সেই ক্ষেত্রে কোলোডোস্কোপ দিয়ে স্টোনটাকে বের করে নিয়ে আসবো। এরপর আমরা ম্যালিগনেন্সির জন্য কি ট্রিটমেন্ট দিব, যদি আমার পেশেন্টের কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস কিংবা পিরিয়াম কোলোরি কার্সিনোমা থাকে, সেই ক্ষেত্রে আমরা কিউরেটিভ ট্রিটমেন্ট হিসেবে হুইপলস অপারেশন করব। হুইপলস অপারেশনে দুইটা পার্ট, একটা হলো রিসেকশন পার্ট আর একটা হলো রিকনস্ট্রাকশন পার্ট। রিসেকশন পার্টে আমরা শুরুতে ডিস্টাল 5 সেন্টিমিটার অফ স্টোমাক কাটবো, ডিউডেনাম কাটবো এবং 10 সেন্টিমিটার অফ জেজুনাম কাটবো, প্রক্সিমাল 10 সেন্টিমিটার অফ জেজুনাম কাটবো, গল ব্লাডার কাটবো এবং সিবিডি কাটবো, প্যানক্রিয়াস এবং প্যানক্রিয়াটিক ডাক্টের প্রক্সিমাল পোর্শন কাটবো। কাটার পরে আমরা গ্যাস্ট্রোজেজুনোস্টমি, হ্যাপাটিকোজেজুনোস্টমি এবং প্যানক্রিয়াটিকোজেজুনোস্টমি করব। তো এখান থেকে হয়তো কিছুই বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা এই অপারেশনটা এখন ডিরেক্টলি করে দেখি কেমন লাগে। তো স্টোমাকের আমরা ফার্স্টে ডিস্টাল 5 সেন্টিমিটার কাটলে স্টোমাকটা একটু ছোট হয়ে যাবে। এরপর আমরা ডিওডেনামটাকে কেটে ফেলবো, ডিওডেনাম কেটে ফেললাম। এরপরে জেজুনামের প্রক্সিমাল 10 সেন্টিমিটার আমরা কাটবো, তাহলে জেজুনামটা একটু ছোট হয়ে আসলো। এরপরে আমরা গল ব্লাডার, সিবিডি এগুলো সব কেটে ফেলবো। এরপর আমরা প্যানক্রিয়াটিক ডাক্ট এবং প্যানক্রিয়াসের প্রক্সিমাল পোর্শন কাটবো, ফলে এগুলাও কিছুটা ছোট হয়ে আসলো। এখন আমরা স্টোমাকের সাথে জেজুনামকে কানেক্ট করে দিব, হ্যাপাটিক ডাক্টের সাথে জেজুনামকে কানেক্ট করে দিব এবং প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে জেজুনামকে কানেক্ট করে দিব। অর্থাৎ গ্যাস্ট্রোজেজুনোস্টমি, হ্যাপাটিকোজেজুনোস্টমি এবং প্যানক্রিয়াটিকোজেজুনোস্টমি আমরা করে ফেললাম। তাহলে এগুলা আমরা বললাম রিসেকশন পার্ট এবং রিকনস্ট্রাকশন পার্ট। আর যদি এটা রিসেক্টেবল না হয়, অর্থাৎ কিউরেটিভ এই সার্জারিটা করা না যায়, আশপাশের স্ট্রাকচারকে যদি ধরে রাখে, সেই ক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ স্টেন্টিং অথবা বাইপাস করতে পারি, অর্থাৎ যাতে অবস্ট্রাকশন না থাকে এই জন্য এখানে একটা স্টেন্ট বসাতে পারি কিংবা বাইপাস অপারেশন করতে পারি। এই হুইপলস একটা বড় অপারেশন, অ্যাবডোমেনের সবচেয়ে বড় অপারেশন হচ্ছে হুইপলস। এই জন্য আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম ফরমেশন করে তারপরে সেই অনুসারে কাজ করি। এবং কমপ্লিকেশন হিসেবে এখানে হেমোরেজ, ইনফেকশন এবং বিলিয়ারি অর প্যানক্রিয়াটিক ফিস্টুলা ডেভেলপ করতে পারে। এবং 2 to 30% কেসে এখানে মর্টালিটি বা মরবিডিটি চান্স থাকে। তাহলে ট্রিটমেন্ট কি আমরা বলে ফেলেছি। তাহলে আমরা 6টা সেগমেন্ট শেষ করলাম, যেখানে অবস্ট্রাকটিভ জন্ডিস থেকে আমরা প্রায় 83টা প্রশ্ন সলভ করার চেষ্টা করেছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।